হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কাইলার কোচিং। আজ আমরা শুরু করতে চলেছি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। তো ক্লাস 11-এ তোমাদের সিলেবাসটা একটু রিভাইজ করিয়ে নিই, তারপরে আমি আজকের ক্লাস শুরু করব। চলো আগে দেখে নেওয়া যাক। একেবারে তোমরা জানো যে ক্লাস 11 অর্থাৎ 2024 থেকে তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। অর্থাৎ দুটো সেমিস্টারে পরীক্ষা হবে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার সম্পূর্ণ এমসিকিউ বেসড হতে চলেছে, অর্থাৎ সমস্ত কিছু শর্ট কোশ্চেন্স থাকবে, অপশানস থাকবে। তোমাদেরকে হতে পারে টিক দিয়ে পরীক্ষা দিতে হবে অথবা ওএমআর শিটে পরীক্ষা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। চলো প্রথমে আগে সিলেবাসটা একবার দেখে নেওয়া যাক ফার্স্ট সেমিস্টারে কী কী আছে। ক্লাস 11 সেমিস্টার 1। যদি কারোর এই বইটার প্রয়োজন হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে আমাদের গ্রুপে জয়েন হয়ে এই পিডিএফটা নিতে পারো। ক্লাস 11 সেমিস্টার 1-এ আমাদের কী কী রয়েছে একবার দেখে নেওয়া যাক। কন্টেন্টে প্রোজ আছে, আমাদের এখানে প্রোজ আছে। প্রোজে আছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, স্বামী অ্যান্ড মাদার ওরশিপ এবং অমরনাথ। এর মধ্যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আর কে নারায়ণের লেখা এবং বাকি দুটো সিস্টার নিবেদিতার লেখা। আচ্ছা, নেক্সট এবারে আমাদের পোয়েট্রির মধ্যে কী কী রয়েছে সেটা একবার দেখে নিই। পোয়েট্রির মধ্যে প্রথমত আছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এটা গত বছর অর্থাৎ গত সিলেবাসেও কিন্তু ছিল, গত সিলেবাসেও ক্লাস 11-এ এই চ্যাপ্টারটা ছিল, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে দ্য ব্যাঙ্গল সেলার বাই সরোজিনী নাইডু এবং দ্য সেকেন্ড কামিং বাই উইলিয়াম বাটারিয়েটস। নেক্সট আছে র্যাপিড রিডার। এই বইটাও এর গত সিলেবাসে ছিল। তো সেই র্যাপিড রিডার থেকে আমরা কী কী পাচ্ছি একবার দেখে নিই। র্যাপিড রিডার থেকে আমরা এবছর গত সিলেবাসে যেহেতু ছিল অনেকগুলি র্যাপিড রিডারের চ্যাপ্টার, প্রায় 5টা ছিল, তো সেই জায়গা থেকে এখন কিন্তু তোমাদের করতে হবে মাত্র 3টে। বেছে দিয়েছে কোনগুলো করবে। প্রথমত ফার্স্টেই আছে ম্যাকবেথ, সেকেন্ড ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট। এই প্রত্যেকটা এই তিনটেই কিন্তু শেক্সপিয়ারের লেখা। শেক্সপিয়ারের লেখা এই প্লে কটা তোমাদের আছে, ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট। আমরা এক এক করে সমস্ত কিছু কমপ্লিট করব, কিন্তু প্রথমত আমরা আজকে থেকে শুরু করছি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। তো চলো চ্যাপ্টারটাকে ওপেন করা যাক। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। প্রথমে আমরা লেখক পরিচিতি অর্থাৎ আর কে নারায়ণ সম্পর্কে কিছুটা জেনে নিই, তারপরে আমরা এর সম্পর্কে বিস্তারিত পড়ব, চ্যাপ্টারটা বিস্তারিত পড়ব। কিন্তু তার আগে অবশ্যই আমাদের দরকার যে যিনি লিখেছেন তার সম্পর্কে কিছু জেনে নেওয়া। আর কে নারায়ণের নাম তোমরা নিশ্চয়ই এর আগেও শুনে থাকবে, কেননা ক্লাস 10-এ স্বামী যে গল্পটি ছিল সেটাও কিন্তু আর কে নারায়ণেরই লেখা। তো সেখান থেকে তোমরা কিন্তু আর কে নারায়ণের কথা শুনে থেকেছো। তবুও আমরা একটু ডিটেলসে একটুখানি পড়ে নিই। চলো, আর কে নারায়ণের জন্ম 1906 সালে এবং মৃত্যু 2001 সালে। ওকে। অ্যাজ আ ইয়ং বয় আর কে নারায়ণ, নারায়ণ উচ্চারণটা এরকমভাবে করা হয়েছে নারায়ণ, এই জন্য একটু কেটে কেটে লেখা হয়েছে। হ্যাড অ্যাবসলুটলি নো ইউজ ফর স্কুল। স্কুল বলতে গেলে যখন তোমরা যেমন এখন একেবারেই পড়াশোনার ইন্টারেস্টেড নও, ঠিক তেমনইভাবে যে আর কে নারায়ণও কিন্তু পড়াশোনায় খুব বেশি আগ্রহী ছিলেন এমনটা কিন্তু নয়। তিনি পড়াশোনাকে একেবারেই পছন্দ করতেন না, বিশেষত তিনি স্কুলে যাওয়াকে একেবারেই পছন্দ করতেন না। গোয়িং টু স্কুল সিমড টু বি আ নেভার এন্ডিং নার্সিস ইচ ডে। তার কাছে স্কুল যাওয়াটা প্রত্যেকদিনের একেবারে সেই প্রত্যেকদিনের যেন একরকমই একঘেয়েমি জীবন, এরকম তার মনে হয়। হি ওয়ান্স সেড, একবার তিনি বলেছিলেন এটা, সরি হি ওয়ান্স রোড, নারায়ণা মাচ প্রেফার্ড স্পেন্ডিং টাইম উইথ হিজ পেট মঙ্কি। তার একটা পোষা বাঁদর ছিল। ওকে, তার সাথে তিনি কিন্তু সময় কাটাতে খুবই ভালোবাসতেন। সে কি করতো, হু লাইক টু হ্যাং বাই ইটস টেল ফ্রম দ্য রুফ। ছাদ থেকে সে তার লেজ দিয়ে ঝুলে থাকতো নিচের দিকে। অ্যান্ড ইজ পেট পিকক, এবং তিনি খেলতে পছন্দ করতেন তার পোষা পিককের সাথেও। হু
অ্যাক্টেড অ্যাজ ফ্যামিলি ওয়াচডগ। সে অনেকটা পরিবারের ওই আমাদের যেমন বাড়িতে কুকুর থাকে, পোষা কুকুর, তাই কি লক্ষ্য রাখার জন্য পরিবারে যাতে বাড়িতে কেউ না আসে, তার পিকআপটা ছিল পুরো সেমন, পুরো দেখাশোনার দায়িত্ব থাকতো বাড়িতে। তো তাদের সাথে সময় কাটাতেই কিন্তু তিনি খুব বেশি পছন্দ করতেন। এমনটা নয় যে তিনি লেখক বললে তিনি সারাদিন শুধু পড়াশোনা করেছেন, এমনটা কিন্তু একেবারেই নয়। ডিসপাইট দিস অ্যাডভিশন টু স্কুল, এইরকম স্কুলের প্রতি তার এই অবহেলা সত্ত্বেও নারায়ণস ফ্যামিলি প্লেসড আ হাই ভ্যালু অন এডুকেশন। পড়াশোনায় কিন্তু তার পরিবার যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। বাট নারায়ণ নেভার চেঞ্জড হিজ ওপিনিয়ন দ্যাট স্কুল ওয়াজ টু সিরিয়াস। কিন্তু নারায়ণ কখনই তার এই যে মতামতটা কিন্তু কোনোদিনই পাল্টাননি যে স্কুল মানেই হচ্ছে প্রচণ্ড সিরিয়াস ব্যাপার। টুডে নারায়ণ's stories are regularly assigned to students in school around the world. সারা বিশ্বের বিভিন্ন স্কুলে নারায়ণের অনেক গল্প কিন্তু পড়ানো হয়ে থাকে। কনসিডারিং হিজ enthusiastic ভিউ অফ ফর্মাল এডুকেশন, এটা মেনে নেওয়া সত্ত্বেও যে তার এই যে ফর্মাল যে এডুকেশন অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, সেই শিক্ষায় তার যে কোনো রকম ইন্টারেস্ট ছিল না, সেটা থাকা সত্ত্বেও কিন্তু তার এই পড়ানোগুলোকে আমরা কিন্তু অনেক বেশি গ্রহণ করি। নারায়ণ মাইট হ্যাভ এনজয়েড দিস আইরনি, হয়তো এই মজার ঘটনাটা, এরকম একটা বিচিত্রতা নারায়ণ হয়তো খুব পছন্দ করতেন। এবার ওনার সম্পর্কে আরেকটু ডিটেলসে জানবো। আমরা এখানে তোমাদের মনে হতেই পারে যে আমরা এতটা কেন নারায়ণের সম্পর্কে পড়ছি। দেখো, তোমাদের কিন্তু অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে চ্যাপ্টার যদিও আছে, কিন্তু এমনটা নয় যে শুধুমাত্র অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে আসবে। লেখকের সম্পর্কে কিন্তু অনেক কোশ্চেন্স আসে। গত বছরে যদি সিলেবাসটা দেখে থাকো, তাহলে সেখানে দেখবে আপন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেটা এই বছর তোমাদের আছে, সেখানেও দেখবে যে তোমরা লেখকের নিজস্ব লাইফ, তার চিন্তাধারা, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু কোশ্চেন্স বহুবার এসেছে। তো আমাদেরকে কিন্তু ডিটেলসে জানতে হবে, লেখক সম্পর্কে আগে জানার প্রয়োজন। তার সম্পর্কে যাবতীয় ডিটেলস জানার পরেও কিন্তু তবেই কিন্তু আমরা মেইন চ্যাপ্টারে প্রবেশ করব। ওকে, চলো এবারে আর.কে নারায়ণের লেখা একটা উক্তি খুব মজার, ওই জন্যই এখানে দিলাম। আই ওয়ান্ট আ স্টোরি টু বি এন্টারটেনিং, এনজয়েবল অ্যান্ড ইলুমিনেট ইন সাম ওয়েজ। তিনি বলতেন যে আমি পছন্দ করি এমন গল্প থাকবে যেটা মানুষকে খুব উপভোগ দেবে, আনন্দ করবে এবং বিভিন্নভাবে সেটা আনন্দে ভরিয়ে তুলবে। যে গল্পের মধ্যে শুধু সিরিয়াসনেস থাকবে এমনটা নয়, তিনি চেয়েছিলেন যে এমন একটা গল্প থাকবে যেটা খুব আনন্দে পড়া যাবে, পড়ে খুব মজা হবে। ঠিক এমন ধরনের গল্প কিন্তু তিনি লিখতে পছন্দ করতেন এবং তিনি চাইতেন যে এমন ধরনেরই গল্প হোক। তো এই ধরনের জিনিস তোমরা এর আগে ক্লাস 10-এর সুয়ামীর গল্পতেও পেয়েছো, প্রচণ্ড মজার গল্প। তো তেমনই কিন্তু এই অ্যাস্ট্রোলজার্স ডেটাও হতে চলেছে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো নেক্সট দেখা যাক। দ্য ডিসিশন টু বি আ রাইটার। এবারে আমরা জানবো যে লেখক তো পড়াশোনা একেবারেই মানে স্কুলে যাওয়া একেবারেই পছন্দ করতেন না। তাহলে তার এই লেখক হয়ে ওঠার পিছনে তার এই যে চিন্তাধারা, এটা কোথা থেকে এলো? হঠাৎ করে কেন তিনি লেখক হয়ে উঠতে চাইলেন? তো এই জিনিসটা সম্পর্কে আমরা এবারে একটু বিস্তারিত জেনে নেব। তো রাসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ, আর.কে নারায়ণ দেখতেই পাবে আর এর পরে একটা ডট আছে, কি এর পরে একটা ডট আছে, অর্থাৎ আর এর একটা পুরো নাম আছে, কে এরও একটা পুরো নাম আছে। তাহলে ওনার পুরো নাম হলো রাসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। ওয়াজ বর্ন ইন মাদ্রাস, ইন্ডিয়া। তিনি জন্মেছিলেন মাদ্রাসে, ভারতের। মাদ্রাস বলতে এখনের কোন স্টেট? ইয়েস, তামিলনাড়ু। তামিলনাড়ুই হলো এখন মাদ্রাস। ওকে, হু ব্রট আপ বাই হিজ গ্র্যান্ডমাদার, যাকে বড় করে তুলেছেন তার ঠাকুমা। আফটার গ্র্যাজুয়েটিং ফ্রম কলেজ থেকে তিনি যখন গ্র্যাজুয়েট হলেন, হি টার্ন টু ফিকশন রাইটিং অ্যাজ আর কেরিয়ার। তিনি ঠিক করলেন যে তিনি ফিকশন রাইটিং নেবেন। ফিকশন বলতে কাল্পনিক গল্প, তাকে ফিকশন রাইটিং বলা হয়। তাহলে তিনি সেই কাল্পনিক গল্প লেখাটাকে তার কেরিয়ার, তার নিজস্ব কেরিয়ার হিসেবে তিনি চিন্তা করবেন, তিনি এটাই ঠিক করেছিলেন। হি চুজ টু রাইট ইন ইংলিশ, তিনি ঠিক করলেন যে তিনি ইংলিশে লিখবেন। আ ল্যাঙ্গুয়েজ দ্যাট ওয়াজ ফন্ড অফ অ্যান্ড নিউ ওয়েল, এমন একটা ভাষা যেটার প্রতি হচ্ছে তিনি যথেষ্ট আগ্রহী এবং তিনি খুব ভালো করে কিন্তু ইংলিশ জানতেন। ওকে, ইংলিশ ইজ আ ভেরি অ্যাডাপ্টেবল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট ইজ
so transparent it can take on the tint of any country. তিনি একবার বলেছিলেন যে ইংলিশ হলো অনেকটা একটা স্বচ্ছ চিন্তাধারার মতো। মানে এমন ধরনের একটা ভাষা যেটা যে কোনো দেশেই বলা যায় এবং যে কোনো দেশেই আমরা সেই সম্পর্কে আলোচনা করতে পারি। শুধু ইন্ডিয়াতে আমরা পড়বো, অন্য কান্ট্রিতে নয় এমনটা নয়। আমরা যদি এই যে বেঙ্গলিতে কথা বলছি, বেঙ্গলি কিন্তু বাছাই করা কয়েকটা জায়গাতেই পাওয়া যায়। হিন্দি কয়েকটা নির্দিষ্ট দেশে পাওয়া যায়। তো অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু ইংলিশটাই প্রচলিত। তো ইংলিশ যদি করা যায় তাহলে ইংলিশ সমস্ত দেশের মধ্যে একটা কানেকশন তৈরি করবে। এবং তার এই চিন্তাধারা যে ইংলিশ একটা ভেরি অ্যাডাপ্টেবল ল্যাঙ্গুয়েজ, যে কেউ সহজে অ্যাডাপ্ট করে নিতে পারে এই ভাষাটাকে। যে কোনো কান্ট্রি সহজে সেটাকে অ্যাডাপ্ট করে নেয় যে এটা আমাদের ভাষা হবে। তো সেটা সেটা তার মনে হয়েছে এবং তিনি সেই কারণে কিন্তু ইংলিশে লেখা শুরু করেন। নারায়ণা ডিড নট ফাইন্ড ইমিডিয়েট সাকসেস অ্যাজ আ রাইটার। লেখক হিসেবে নারায়ণা যেদিন থেকে লেখা শুরু করলেন সেদিনেই যে সফলতা পেয়ে গেলেন এমনটা কিন্তু নয়। অ্যান্ড ওয়ান্স সেড দ্যাট, এবং একবার তিনি বলেছিলেন দ্যাট রাইটিং ওয়াজ অ্যান frustration and struggle for more than 15 years. এবং তার একদিন কথা থেকে উল্লেখ পাওয়া যায় যে তার প্রায় 15 বছরের প্রচেষ্টা এবং নিরন্তর প্রচেষ্টা থেকেই কিন্তু তার লেখাটা সফল হয়ে উঠেছে। তো তাহলে যে তিনি আজকে থেকে লেখা শুরু করলেন এবং আজকে তিনি সফল হয়ে গেলেন এমনটা কিন্তু নয়। 15 বছর ধরে তার বিভিন্ন লেখার মাধ্যমে তিনি কিন্তু ধীরে ধীরে এই জায়গায় এসে পৌঁছেছেন। তো তিনি তার লেখার মাধ্যমে এটাও কিন্তু বলতে চান যে আজকে তুমি পড়াশোনায় ভালো নাও বা তুমি চেষ্টা করছো, সফল হতে পারছো না, যে আমি পিছিয়ে আসবো তেমনটা নয়। নিরন্তর যদি চেষ্টা করো তাহলে একদিন অবশ্যই সাফল্যতার মুখ দেখবে। তো চলো নেক্সট। His first novel, Swami and Friends, was finally published in 1935 with the help of British writer। তার লেখা হচ্ছে দ্য সোয়ামি অ্যান্ড ফ্রেন্ডস, এটা কিন্তু 1935 সালে পাবলিশ হয়, তাও একজন ব্রিটিশ লেখকের সাহায্যে। ব্রিটিশ লেখকের নাম এখানে উল্লেখ করা আছে। ব্রিটিশ লেখকের নাম হলো গ্রাহাম গ্রিন। ওকে, তোমরা নামটাকে উল্লেখ করে রাখতে পারো যে কখন পাবলিশ হয়েছিল, তো এটা উল্লেখ করতে পারো। বলবো না যেটা খুব ইম্পর্টেন্ট, ও মোটামুটি ইম্পর্টেন্ট হিসেবে ধরে রাখতে পারো। তো গ্রাহাম গ্রিনের সাহায্যে তিনি প্রথম তার লেখা শুরু করেন। নারায়ণা ওয়েন্ট অন টু পাবলিশ নিউমারাস আদার বুকস। এরপর থেকেই নারায়ণার জীবনে একটা নতুন পরিবর্তন আসে এবং তখন থেকেই তিনি কিন্তু অসংখ্য বই লেখা কিন্তু শুরু করেন এবং অনেক বই পাবলিশ হওয়া শুরু হয়। আর লিটারেরি ভয়েস অফ ইন্ডিয়া, এখন তার সম্পর্কে আমরা আরও জানবো যে কীরকমভাবে তিনি দেশের একটা সাহিত্যিক ভাষা বা সাহিত্যিক স্বর হয়ে উঠলেন, যে কীরকমভাবে লোকে তার সাহিত্যকে গ্রহণ করতে শুরু করলো সেই সম্পর্কে একটু ডিটেলসে আমরা এবার কিন্তু জানবো। ওকে, Narayana is probably best known as the creator of Malgudi, fictional South Indian village that has been called নারায়ণা প্রধানত কিন্তু বিখ্যাত, বলা যেতে পারে সবথেকে বেশি বিখ্যাত এটাই কারণে যে তিনি মালগুডির স্রষ্টা। এখন তোমরা বলবে হোয়াট ইজ মালগুডি, মালগুডি কি? এই যে গল্পটা, তোমরা যে গল্পটা নিয়ে এখন আলোচনা করছি অ্যাস্ট্রোলজার্স ডে, এটাও কিন্তু এই মালগুডি থেকেই নেওয়া হয়েছে, মালগুডি ডেজ। এই মালগুডিটা কি? মালগুডি হলো একটা কিন্তু ফ্রিকশনাল সাউথ ইন্ডিয়ান ভিলেজ, অর্থাৎ দক্ষিণ ভারতের একটা গ্রাম, কিন্তু সেটা ফ্রিকশনাল অর্থাৎ কাল্পনিক। আসলে তোমরা গেলে কিন্তু কখনো মালগুডি বলে কোনো জায়গা কিন্তু খুঁজে পাবে না। এটা লেখকের কল্পনায় উঠে এসেছে সম্পূর্ণভাবে, এবং এই সম্পূর্ণ গ্রামটার রচনাটার জন্যই প্রধানত নারায়ণা কিন্তু এতটা বিখ্যাত। আচ্ছা, দ্যাট হ্যাজ বিন কল্ড, যেখানে বলা হয় জার্নি এন্ট্রিক এন্ড অ্যাট দ্য সেম টাইম ট্রু টু লাইফ ওয়ার্ল্ড। যেখানে বলা যায় যে যেখানে ঘটনাটা একেবারে হচ্ছে আম, একেবারে কাল্পনিক সম্পূর্ণ একদিকে, আবার সেখানে কিন্তু সত্যিকারের জীবনের একটা চিন্তাধারা কিন্তু তিনি তুলে ধরেছেন। ইট ইজ দ্য সেটিং ফর অলমোস্ট অল নারায়ণস নোভেল অ্যান্ড শর্ট স্টোরিজ ইনক্লুডিং অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। অর্থাৎ এটাই কিন্তু সেটিং অর্থাৎ জায়গা। এখানে সেটিং বলতে কিন্তু কোনো সেটিংস নয়, সেটিং বলতে জায়গাকে উল্লেখ করা হয়েছে বা মূল তথ্য। যেখানে কিন্তু নারায়ণার বেশিরভাগ যে নোভেল, উপন্যাস এবং যে ছোট গল্প, সেগুলো কিন্তু প্রধানত কেন্দ্র করে রয়েছে এই মালগুডি ডেজ বা মালগুডিকে নিয়ে। এবং অ্যাস্ট্রোলজার্স ডেও কিন্তু তার ব্যতিক্রম নয়। অফিস ইনভেন্টেড ভিলেজ, তার এই
তার এই আবিষ্কৃত নতুন যে গ্রাম, নারায়ণ একবার বলেছেন, "মালগুডি ওয়াজ অ্যান আর্থ সেকিং ডিসকভারি ফর মি।" আমার কাছে মালগুডি হলো একটা একেবারে যেন নতুন একটা মানে বিশ্ব কাঁপানো একটা হচ্ছে ঘটনা বা বিশ্ব কাঁপানো একটা আবির্ভাব বা বলা যেতে পারে আবিষ্কার আমার কাছে কিন্তু মালগুডি। বিকজ আই হ্যাড নো মাইন্ড ফর ফ্যাক্টস অ্যান্ড থিংস লাইক দ্যাট। কেননা আমার কোনো জিনিসের প্রতি তেমনভাবে মানে এই ধরনের জিনিসের প্রতি খুব একটা আগ্রহ নেই। হুইচ উড বি নেসেসারি ইন রাইটিং অ্যাবাউট এনি রিয়েল প্লেস। যে কোনো সত্যি জায়গা মানে সত্যিকারের রয়েছে এমন জায়গা, অর্থাৎ সেটা ক্যালকাটা, চেন্নাই, মুম্বাই, এই যে সত্যিকারের রয়েছে যে জায়গা, সেই জায়গা সম্পর্কে কোনো বিস্তারিত লেখা লিখতে গেলে যে ধরনের ধারণার প্রয়োজন, আমার তেমন কোনো ধারণা নেই। এটাই তিনি উল্লেখ করেছেন। তো সেই কারণেই তার মনে হলো যে আমি একটা কাল্পনিক শহর আনবো বা কাল্পনিক গ্রাম তুলে আনবো, যে সম্পর্কে আমি ডিটেলসে লিখবো। এটা খুবই মজার ঘটনা কিন্তু। Narayan's stories about Malgudis are often comic consideration of the individuals trying to find peace in the turbulent world. একটা মজার জায়গা হয়ে উঠেছে এই নারায়ণার গল্পে কিন্তু মালগুডি। প্রত্যেকে যেন এখানেই যেন প্রকৃতির একটা শান্তি খুঁজে পাওয়ার চেষ্টা করছে, এবং এই গল্পে এই জায়গাটা যেন খুব একটা শান্তির জায়গা হয়ে উঠবে। এই জন্য এটা কিন্তু একবারে কমিক হিসেবে কিন্তু দেখা হচ্ছে। Critic Judith Freeman writes that Narayana takes a Western reader into the very heart of Indian village. The foreignness of the setting, rituals and traditions may seem to us exotic, but the underlying humanity of Narayan's dramas cannot fail to strike a familiar chord. ক্রিটিক মানে সমালোচক জুডিথ ফ্রিম্যানের কথা অনুযায়ী বলা যায় যে তিনি বলেছেন যে নারায়ণা সম্পর্কে যে তিনি কিন্তু একেবারে পশ্চিমী চিন্তাধারার, অর্থাৎ পশ্চিমী দেশের একেবারে পশ্চিম প্রান্তের গ্রাম সম্পর্কে তিনি বিভিন্ন জিনিস তুলে ধরেছেন, এবং বিদেশী হিসেবে তার যে চিন্তাধারা এটা একটু বিস্মিতকর, কিন্তু তার মানসিকতা, তার যে মানবিকতা তার লেখায় ফুটে উঠেছে, সেটা কিন্তু কোনো জিনিসকে ব্যাঘাত ঘটায় না, অর্থাৎ সেটা কিন্তু যে কোনো কারোর মন কাড়তে বাধ্য। এটা কিন্তু ক্রিটিক জুডিথ ফ্রিম্যান তার সম্পর্কে উল্লেখ করেছেন। এবারে কিন্তু আমরা স্টার্ট করব অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ডিটেলসে। ওকে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। চলো এবার চ্যাপ্টার শুরু হবে। Punctually at midday, he opened his bag and spread out his professional equipment. আমরা কিন্তু এখানে শুধুমাত্র টেক্সট পড়ে শুধু মিনিং করব না, আমরা এই সম্পর্কে কিছু কিন্তু ওয়ার্ড নোটস করব, ওয়ার্ড মিনিংস কিছু করে রাখবো, যাতে ওয়ার্ড মিনিংসে কোনো প্রবলেমস না হয়। ইংলিশ টু ইংলিশ অবশ্যই ইংলিশে ওয়ার্ড মিনিংসগুলো জানার প্রয়োজন, কারণ পরীক্ষায় তেমনভাবেও আসতে পারে। আর তাছাড়া আমরা কিছু ওয়ান লাইন পাঞ্চ করব, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে কিছুটা লাইনকে কভার করা, যাতে পরীক্ষার সময় তোমরা তো পুরো চ্যাপ্টার পড়ার জন্য সময় পাবে না, তো যাতে ওই লাইন কটা ফলো করলেই যাতে চ্যাপ্টারটা ফলো হয়ে যায়, তো তেমন কিছু লাইন কিন্তু আমি শেষে রাখছি। তো ভিডিওটাকে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না, তাহলে হয়তো বুঝতে পারবে না এবং তারপরে কমেন্ট করবে যে স্যার বুঝতে পারি না। তো তেমনটা যেন না হয়, তো অবশ্যই পুরোটা দেখবে। যদি তারপরেও কোনো জায়গায় কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু অ্যান্সার দিয়ে দেবো। তো চলো স্টার্ট করা যাক। Punctually at midday, he opened his bag and spread out his professional equipment. পাঞ্চুয়ালি অর্থাৎ নিয়ম মতো, অর্থাৎ প্রত্যেকদিন যেমন করেন, তো প্রতিদিন নিয়ম মতো অ্যাট মিড ডে অর্থাৎ কিন্তু দুপুরবেলা। মিড ডে কথার অর্থ দুপুরবেলা। হি ওপেন্ড হিজ ব্যাগ, তিনি তার ব্যাগ খুলতেন, অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, তার যে প্রফেশনাল জিনিসপত্র, অর্থাৎ তার যে তিনি প্রফেসর মানে প্রফেশনাল হিসেবে যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করে সেই জিনিসপত্রগুলি ব্যবহার করতে। ইকুইপমেন্ট এখানে যে লেখা আছে, ইকুইপমেন্টের কিন্তু সিনোনিমস তোমরা লিখতে পারো টুলস, TOOLS, টুলস। টুলস কিন্তু ইকুইপমেন্টের কিন্তু সিনোনিমস। ওকে,
হুইচ কনসিডার্ড অফ ডজন কাউরি সেল, যেখানে বলা যেতে পারে থাকে যে এক ডজন, এক ডজন অর্থাৎ কতগুলো, 12টা, 12টা কী থাকে, 12টা কাউরি সেলস থাকে। কাউরি সেলস কি, অবশ্যই কোশ্চেন জাগছে যে কাউরি সেলস কি। কাউরি সেল হলো কড়ি, কড়ি ঝিনুক যে হয় না, ওই কড়ি ঝিনুককে কিন্তু ইংলিশে বলা হয় কাউরি সেল। আর কি থাকে, আর স্কোয়ার পিস অফ ক্লোথ, একটা চৌকো আকৃতির কাপড়, উইথ অবজিকিউর মিস্টিক চার্ট অন ইট, যার উপরে হচ্ছে অবজিকিউর মানে হচ্ছে স্পষ্ট বোঝা নয়, অস্পষ্ট। অবজিকিউর কথার অর্থ অস্পষ্ট, যেটাকে ইংলিশে তোমরা সিনোনিম হিসেবে লিখতে পারো ভেগ, VAGUE, ভেগ, ভেগ লিখে রাখতে পারো সিনোনিমস। অবশ্য আমরা এগুলো পরে কয়েকটা আলোচনা করব, ইম্পর্টেন্টসগুলো। তো অবজিকিউর কথার অর্থ কিন্তু ভেগ। আচ্ছা, মিস্টিক চার্টস মানে অদ্ভুত চার্ট আছে অন ইট, যার ওপরে। আচ্ছা, এখান থেকে কিন্তু এটা ভালো করে করবে যে কি ধরনের কাপড়, কাপড়টা আসলে কেমন, স্কোয়ার কিন্তু, ঠিক আছে, পড়তেই পারে পরীক্ষায়। আর নোটবুক আর কি থাকে, একটা খাতা থাকে, একটা বান্ডেল অফ পালমিরা রাইটিং, এবং এক বান্ডিল পালমিরা রাইটিং থাকে। পালমিরা অর্থাৎ পাম কথার অর্থ জানো, পাম কথার অর্থ কিন্তু তাল, তাহলে তাল পাতা, তাল পাতা দিয়ে তৈরি যে কাগজ হয় না, তো সেই ধরনের সেই আম, তোমরা অনেক কার্টুনস কিংবা মুভিতে দেখে থাকবে যে সাধু সন্ন্যাসীদের কাছে এরকম সেই পাতায় লেখা জিনিসপত্র থাকতো, তো সেই ধরনের একটা রাইটিং কিন্তু ওনার কাছেও আছে। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্ল্যান্ডেড, রেসপ্ল্যান্ডেড মানে আঁকা, ওকে, উইথ স্যাক্রেড অ্যাস, স্যাক্রেড কথার অর্থ পবিত্র, পবিত্র ছাই দিয়ে তার কপালটা পুরো হচ্ছে আঁকা। অ্যান্ড ভার্মিলিয়ান, এবং ভার্মিলিয়ান, ভার্মিলিয়ান কথার অর্থ নিশ্চয়ই সবাই জানো, সিঁদুর। তো ভার্মিলিয়ান দিয়ে তার হচ্ছে কপালের টিকা দেওয়া আছে। সাধু সন্ন্যাসীদের দেখবে যে এরকম পুরো গোটা কপালে হচ্ছে এ দেওয়া থাকে, ওই ছাই দেওয়া থাকে, আর মাঝখানে হচ্ছে একটা তিলক দেওয়া থাকে। ঠিক তেমনই একটা জিনিস কিন্তু তার কপালেও দেখা যাচ্ছে। অ্যান্ড হিজ আইস স্পার্কেল উইথ শার্প অ্যাবনর্মাল গ্লিম, হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ কন্টিনিউয়াস সার্চিং লুক ফর কাস্টমার্স, এবং তার চোখে একটা আলাদাই উজ্জ্বলতা আছে, কিন্তু সেটা আসলে কিন্তু কাস্টমার খোঁজার জন্য, মানে কাস্টমার যাতে তার কাছে আসে, তো সেই জন্য কিন্তু তার চোখে একটা অদ্ভুত কিন্তু জ্যোতি দেখা যাচ্ছে। বাট হুইচ দ্য সিম্পল ক্লায়েন্ট টুক টু বি আ প্রফেটিক লাইট, কিন্তু যেটা সাধারণ ক্লায়েন্ট অর্থাৎ সাধারণ তার কাস্টমাররা, তারা কিন্তু সেটাকে ভবিষ্যতের আলো হিসেবে দেখে, অ্যান্ড ফিল্ড কমফর্টেড, এবং আরাম অনুভব করে, এবং মনে করে যে এই আমাকে শান্তি দেবে, আমাকে সমস্ত তথ্য কিন্তু বলে দেবে। ঠিক তেমনই একটা চিন্তাধারা কিন্তু সাধারণ কাস্টমার কিন্তু রাখছে, ওকে, তাকে দেখে। তাহলে এইটুখানি থেকে আমরা কী কী জানলাম, যে প্রত্যেকদিন দুপুরবেলা সে তার ব্যাগটা খোলে এবং তার প্রফেশনাল যে জিনিসপত্র আছে, টুলসগুলো আছে, সেগুলোকে বার করে, এবং তার সেই প্রফেশনাল টুলসগুলোর মধ্যে কী কী রয়েছে, আর ডজন অফ কাউরি সেল আছে, আর কি আছে, আর স্কোয়ার পিস অফ ক্লোথ, যার মধ্যে কিছু অস্পষ্ট লেখা আছে, অবজিকিউর কিছু লেখা রয়েছে, আর কি থাকছে একটা নোটবুক, আর কি পাচ্ছি যে পালমিরা রাইটিং, ওকে, এই চারটে জিনিস পাচ্ছি। আর কি আছে, তার ক্যারেক্টার সম্পর্কে বা তার কে দেখতে কেমন, তার মধ্যে কিছু বর্ণনা করা হয়েছে, যেমন যে তার কপালে পবিত্র ছাই দিয়ে একটা লেপে দেওয়া আছে, মানে আঁকা রয়েছে, এবং তার উপরে কিছু তিনি কপালে একটা টিকা লাগিয়েছেন সিঁদুরের, সেরকম কিছু আছে। আর তার চোখ প্রচণ্ড জ্বলজ্বল করছে হচ্ছে কাস্টমার খোঁজার জন্য, যেখানে সাধারণ কাস্টমার কিন্তু তার এই চোখের উজ্জ্বলতাকে ভাবছে জীবনে হয়তো তিনি আলো দেখাবেন, আমাদের জীবনে আলো দেখাবেন, বা ভবিষ্যতের সমস্ত কিছু বলে দেবেন, ওকে। চ্যাপ্টারটার নাম নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। অ্যাস্ট্রোলজার কথার অর্থ কিন্তু হচ্ছে যারা ভবিষ্যৎ দেখতে পারে, মানে জ্যোতিষী। তো জ্যোতিষীর দিনের কথা বলা হচ্ছে, তো জ্যোতিষী তো স্বাভাবিকভাবেই ভবিষ্যতের কথা বলে, তো সেই রকমই লোকের চিন্তাধারা থাকছে, ওকে। The power of his eyes was considerably enhanced by their position, placed as they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks. তার এই চোখের যে পজিশন, চোখটা যে পজিশনে রয়েছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একেবারে কোথায় রয়েছে, একেবারে মাঝখানে, কার মাঝখানে, ধরো এখানে তার হচ্ছে কপাল, ওকে, সেই স্যাক্রেড অ্যাশ দিয়া কপাল রয়েছে, আর এখানে রয়েছে তার নিচেই রয়েছে ডার্ক উইস্কার্স, উইস্কার্স অর্থাৎ গোঁফ,
ঠিক আছে? উইস্কার্সের একটা সিনোনিমস বলো। ইয়েস, মোস্ট্যাচ। মোস্ট্যাচ হলো গোঁফ। ওকে, সো আমি এতে কিন্তু আমরা পেয়েছি, মোস্ট্যাচ কিন্তু পেয়েছিলাম। ওকে, আচ্ছা, তাহলে তার কি আছে, একটা ঘন হচ্ছে উইস্কার মানে গোঁফ রয়েছে, ধরো এই জায়গায় রয়েছে। এর মাঝখানে, এর যে মাঝখানের অংশটা, এখানে কিন্তু একেবারে মাঝ বরাবর তার কিন্তু এখানে দুটো কিন্তু চোখ রয়েছে। এই চোখের জায়গাটাও কিন্তু খুব ভালো বলছে। ইভেন আ হাফ উইডস আই উড স্পার্কেল ইন সাচ আ সেটিং। একেবারে মানে তার অর্ধখোলা চোখও কিন্তু তার এইরকম পরিস্থিতিকে খুব একটা ভালো করে তুলেছে, মানে তাকে একেবারে জ্যোতিষী বলে একেবারে অরিজিনালি মনে হচ্ছে। টু ক্রাউন দ্য ইফেক্ট, এটাই কিন্তু তার যথেষ্ট মনে হয়নি, এটাকে আরও অতিরঞ্জিত করার জন্য, ক্রাউন কথার অর্থ অতিরঞ্জিত, আরও বেশি করে বাড়িয়ে তোলা করার জন্য, হি উড হি উন্ড আ স্যাফরন কালার্ড টার্বান অ্যারাউন্ড হিজ হেড। তিনি তার মাথার চারদিকে একটা কি করেছেন, স্যাফরন কালার, স্যাফরন অর্থাৎ গেরুয়া, গেরুয়া রঙের কিন্তু একটা পাগড়ি পরেছেন। টার্বান কথার অর্থ কিন্তু পাগড়ি। ওকে, দ্য কালার স্কিম নেভার ফেল্ড। আর এই যে রঙের জিনিসটা, এই যে গোটা প্রথম থেকে তোমরা যে রঙের যে জিনিসটা দেখলে, এটা কিন্তু কখনো ব্যর্থ হয় না কাস্টমারকে না হচ্ছে আকর্ষণ করতে। ওকে, people were attracted to him as bees are attracted to cosmos. মানুষ তার প্রতি ঠিক তেমনভাবে আকর্ষিত হয়, ঠিক যেমনভাবে কসমস ও ডালিয়া স্টকস, অর্থাৎ কসমস কথার অর্থ কিন্তু ফুল, ঠিক আছে, ফুল অথবা ডালিয়ার ডালের প্রতি, এখানে একটা বিশেষ ফুলের কথা উল্লেখ করে দিয়েছে, ডালিয়া। তো ডালিয়া এবং যে কোনো ফুলের প্রতি মানুষ যেভাবে, মানে মৌমাছি ঠিক যেভাবে আক্রান্ত হয় বা আকৃষ্ট হয়, ঠিক তেমনভাবে কিন্তু মানুষ কিন্তু তার প্রতি আকৃষ্ট হয়। ওকে, তাহলে এখানে কিন্তু একটা কি ইউজ করা হয়েছে, সিমিলি ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু পরীক্ষায় আসে যে এখানে আমরা কি খুঁজে পাচ্ছি। ওকে, এখানে আমরা কি পাচ্ছি, সিমিলি, এটাকে বলা হয় সিমিলি। সিমিলি অর্থাৎ একটা জিনিসের সাথে আর একটা জিনিসের তুলনা। আমরা এখানে কিসের সিমিলি খুঁজে পাচ্ছি, আমরা এখানে কিন্তু বীজের সাথে পিপলের একটা সিমিলি খুঁজে পাচ্ছি। ওকে, হি স্যাট আন্ডার দ্য বোস, তিনি বসে রয়েছেন ডালের নিচে। বো কথার অর্থ কিন্তু ডাল, ব্রাঞ্চেস, বো অফ স্প্রেডিং ট্যামারিড ট্রি, যেটা একটা ছড়িয়ে থাকা তেঁতুল গাছের ছড়িয়ে থাকা ডালের নিচে কিন্তু তিনি বসে আছেন। হুইচ ফ্ল্যাঙ্কড আ পাথ, যার সামনে দিয়ে চলে গেছে একটা রাস্তা, থ্রু দ্য টাউন হল পার্ক, যেটা টাউন হল পার্কের ভিতর দিয়ে গেছে। অর্থাৎ একটা একটুখানি ড্রয়িং করে তোমায় বুঝিয়ে দিই তোমাদের। ধরো এখানে একটা গাছ রয়েছে, তাহলে এই গাছের ডালের নিচে সে বসে আছে, তার সামনে দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে, যে রাস্তাটা আবার গেছে, ধরো এখানে একটা টাউন হল পার্ক রয়েছে। ওকে, পার্কটা জাস্ট নর্মালি এঁকে দিচ্ছি যে এরকম একটা পার্ক রয়েছে, এই পার্কের কিন্তু ভিতর দিয়ে গেছে রাস্তাটা, কোথা দিয়ে গেছে, এই পার্কের কিন্তু ভিতর দিয়ে। ওকে, আর লোকটা কোথায় বসে রয়েছে, অর্থাৎ অ্যাস্ট্রোলজার কোথায় বসে রয়েছে, গাছের তলায়, এই রাস্তার ধারে। ওকে, প্লেসমেন্টটা বুঝতে পেরেছো? চলো নেক্সট। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে এটা কিন্তু একটা বিশেষ জায়গা। আর সার্চিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন উইথ দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। এই জায়গাটা, যে জায়গাটায় বসে রয়েছে, তোমরা ভাবছো যে এ তো চেম্বারে বসে, তো অ্যাস্ট্রোলজার তো সাধারণত চেম্বারে বসে, তো এখানে গাছের তলায় এখানেও বসছে। তো এই গাছের তলায় বসাটাও কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে, এটা কিন্তু একেবারে বিশেষ একটা জায়গা। কেননা এখানে সকাল থেকে রাত পর্যন্ত বহু মানুষ, বহু ভিড় হচ্ছে, যাতায়াত করে এই এই জায়গাটা দিয়ে, সরু জায়গাটা দিয়ে। ওকে, a variety of trades and occupations was displayed all along its এর কিন্তু চার এর কিন্তু এই রাস্তার দুপাশে কিন্তু প্রচুর হচ্ছে অকুপেশন, বিভিন্ন কাজের লোক এবং ট্রেডার্স মানে বিজনেস যারা করে,
সেই ধরনের কিন্তু বহু বিজনেস কিন্তু আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আর কি কি দেখতে পাই, মানে এখানে তো বললো যে ট্রেডার্স পাওয়া যায়, আর কি আছে বিভিন্ন অকুপেশন। তো সেই ট্রেডার্সের অকুপেশনের লোকগুলো কারা, এই যে এটা কিন্তু ভালো করে খেয়াল করবে। ওকে, এটা কিন্তু ব্রেনের মাথায় রাখতে হবে, কেননা কোশ্চেন্সের মধ্যে এরকম অপশানস কিন্তু থাকে। কী কী পাচ্ছি, মেডিসিন সেলার, ওষুধ বিক্রেতা, সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, বিভিন্ন চুরি করা জিনিসপত্রের বিক্রেতা, এবং জাঙ্ক, জাঙ্ক কথার অর্থ কী, জাঙ্ক কথার অর্থ তোমরা জাঙ্ক ফুড শুনেছো তাই তো, কিন্তু এখানে জাঙ্ক কথার অর্থ কিন্তু তেমন জিনিস নয়। জাঙ্ক কথার অর্থ তোমাদের পাড়াতে বা তোমাদের এলাকাতে দেখবে যে সেই অনেকে ভাঙাচোরা জিনিস কিনতে আসে, যেমন ধরো তোমার ওই লোহা ভাঙা, টিন ভাঙা, প্লাস্টিকের জিনিস, এই যে এগুলো কিনতে আসে, তো তেমনই এগুলো কিনে নিয়ে গিয়ে তারা কিন্তু ওই রকম জায়গায় বিক্রি করছে। তো সেই জাঙ্কের কথা এখানে উল্লেখ করেছে। আর কি আছে, ম্যাজিশিয়ান, যারা এই অ্যাস্ট্রোলজির মাধ্যমে লোককে ঠকাচ্ছে, মানে তার জাদুবিদ্যার মাধ্যমে। অ্যান্ড অ্যাভাব অল, এবং এছাড়াও অ্যান অকশনার অফ চিপ ক্লোথ, এবং একজন রয়েছে অকশনার, কম দামি কাপড়ের। অকশনার কথার অর্থ যারা নিলামে জিনিস বিক্রি করে। নিলাম দেখেছো তোমরা, অনেক মুভিতে শুনেছো যে একটা জিনিসের দাম ধরো বললো 10 টাকা, তো আরেকজন বললো আমি 20 টাকা দেবো, কেউ বললো আমি 30 টাকা দেবো, তারপর ওরা গোনে 30, 1, 2, 3, যদি তারপরেও কেউ যদি রেট বলে তাহলে তার কাছে শিফট করে, আবার 1, 2, 3 করে গোনে, আর তার মধ্যে যদি কেউ আর কোনো দাম না দেয় তাহলে সেই জিনিসটা 40 টাকায় তাকে বিক্রি করে দিল। তো ঠিক এই ধরনের যারা নিলামে জিনিস বিক্রি করে তাদেরকেই বলা হয় কিন্তু অকশনার। ওকে, তাহলে সেখানেও কিন্তু একজন অকশনার রয়েছে যে নিলামে জিনিস বিক্রি করে। কোন জিনিস, চিপ ক্লোথ, অর্থাৎ কম দামি জামা কাপড়। কম দামি জামা কাপড়কে তারা দামে বিক্রি করতে নিলামে তুলে বিক্রি করে। ঠিক তেমন একজন কিন্তু বিক্রেতা রয়েছে। হু ক্রিয়েটেড ইনাফ এয়ার অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, সে একটা যথেষ্ট হচ্ছে পরিবেশ তৈরি করেছে যেখানে সারা শহরের লোক কিন্তু আকৃষ্ট হয়ে আসে। নেক্সট টু হিম, তারপরেই রয়েছে আ ভেসিফোরাসনেস, হিম ইন ভেসিফোরাসনেস কেম আ ভেন্ডার, বিক্রেতা এসেছে যে প্রচণ্ড জোরে চিৎকার করছে। ভেসিফোরাসনেস কথার অর্থ প্রচণ্ড জোরে চিৎকার করা। অফ ফ্রাইড গ্রাউন্ডার্স, কি বিক্রি করছে, চীনা বাদাম, ভাজা চীনা বাদাম। তোমরা সেই একটা গান শুনেছো না, কাঁচা বাদাম, তাই না? তো এখানে কিন্তু ভাজা বাদাম, ঠিক আছে, তাহলে সেই ভাজা বাদাম কিন্তু তাই সে বিক্রি করছে। হু গেভ হিজ ওয়্যার আ ফ্যান্সি নেম। আচ্ছা, এখানে বলো তো ওয়্যার কথার অর্থ কী, হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়্যার, ওয়্যার কথার অর্থ কী? ওয়্যার মানে আমরা জানি তার, পাস্ট টেন্স ওয়্যার, এখানে কিন্তু স্পেলিংটা খেয়াল করবে, WARE। ওয়্যার কথার অর্থ কিন্তু এখানে দোকান, শপ। ওয়্যারের তাহলে কী হবে সিনোনিম, SHOP, শপ, তাহলে ওয়্যার। তাহলে তিনি তার দোকানের কিন্তু প্রত্যেকদিন একটা করে নাম দেন, ফ্যান্সি নেম মানে ডাক নাম দেন প্রত্যেক দিন। কী কী, কলিং ইট বোম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন তিনি এটার নাম দিলেন বোম্বে আইসক্রিম। অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আমন্ড, অন্য একদিন নাম দিলেন দিল্লি আমন্ড। অ্যান্ড অন দ্য থার্ড, আবার তৃতীয় দিন নাম দিলেন রাজাস ডেলিকেসি। ওকে, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এবং এইরকমই এই আর কি, মানে এই ধরনের নাম দিয়ে থাকেন। সো অন অ্যান্ড সো ফোর্থ, এটা কি আসলে বলো তো, এটা হলো একটা ফ্রেজ। ওকে, এটা হলো একটা ফ্রেজ, অর্থাৎ এই আর কি, এরকম ধরনের কথা বলা হয়। অ্যান্ড পিপিল ফোক টু, এবং লোকে তার কাছে হচ্ছে ভিড় করে যায়। আচ্ছা দেখো, লোকে ভিড় করাকে আমরা কি বলি, ক্রাউড বলি, কিন্তু এখানে দেখো ফ্লোকড বলেছে। কেন জানো? কারণ ফ্লোক কথার অর্থ, ফ্লোক কিন্তু আমরা কী হিসেবে ব্যবহার করি, যখন কোনো আমরা পাখির কথা উল্লেখ করি, বহু পাখি একসাথে, তখন আমরা কিন্তু ফ্লোকড কথাটা ইউজ করে থাকি। তাহলে এখানে কেন ব্যবহার করেছি, যে পাখির ঝাঁক যেমন খাবারের প্রতি আকৃষ্ট হয়ে যায়, ঠিক তেমনভাবে মানুষ কিন্তু তার প্রতি আকৃষ্ট হয়ে সেই জায়গায় কিন্তু ভিড় করছে। এটাকে উল্লেখ করার জন্য তিনি কিন্তু ফ্লোকড কথাটা উল্লেখ করেছেন। A considered portion of this crowd dealt before the astrologers too, এবং এই এত যে লোক, এত লোকের একটা বিশেষ অংশ কিন্তু ডেল্ট অর্থাৎ সময় নষ্ট করে, মানে ওই দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা সেটা জিনিস থাকে, তারপরে কিছু না কিনেই চলে যায়। এই ধরনের যারা
সময় নষ্ট করে, ঠিক এমনই কিছু লোক কিন্তু ভিড় করে অ্যাস্ট্রোলজারের সামনে। The astrologer transited his business by the light of flare which crackled and smoked up above the groundnut heap. আর অ্যাস্ট্রোলজার কি করে, তার এই যে বিজনেস, তার যে ট্রানজিট, তার বিজনেস, এই ব্যবসা কিন্তু চালিয়ে যায় একটা মশালের আলো থেকে। ফ্লেয়ার অর্থাৎ মশাল, একটা মশালের আলো থেকে, যেটা জলে কোথায়, ওই গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই, অর্থাৎ সামনেই যে ওই বাদামের দোকান রয়েছে, যে বাদাম বিক্রি করে, তার যে মশাল, তার থেকে যে ধোঁয়া বার হয়, সেই তার আলোতেই কিন্তু এই অ্যাস্ট্রোলজার হচ্ছে তার বিজনেসটাকে চালিয়ে যায়। তাহলে আমরা আজ এতদূর পর্যন্ত পড়লাম। নেক্সট ডেতে আমরা কিন্তু এখান থেকে পড়ব। ওকে, তো তার জন্য আমরা এখন কিন্তু কিছু ওয়ার্ড মিনিংস করে নেব, কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংস, চলো দেখে নিই। আচ্ছা, ওয়ার্ড মিনিংসের মধ্যে রয়েছে প্রথমত কাউরি। কাউরি কি, করি বলেছি, ইজ আ স্মল স্নেল কমনলি ফাউন্ড ইন ওয়ার্ম শ্যালো ওয়াটার অফ দ্য প্যাসিফিক অ্যান্ড ইন্ডিয়ান ওশান। তাহলে এটা কি, এক ধরনের ছোট স্নেল, অর্থাৎ শামুক জাতীয় প্রাণী, যেটা সাধারণত উষ্ণ জল, উষ্ণ এবং অগভীর জলে পাওয়া যায় কোথায়, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরে। ওকে, তাহলে এগুলোকে আমরা করি বলে থাকি, বাংলায় এগুলোকে করি বলি। ওকে, আচ্ছা, এবার অবজিকিউর মানে কি বলছে, এখানে অবজিকিউর কথার অর্থ কি, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ অস্পষ্ট, যেটা বুঝতে কষ্ট হয়, তেমনকে বলা হয় কিন্তু অবজিকিউর। অ্যান্ড মিস্টিক, এই মিস্টিক চার লেখা ছিল, মিস্টিক, মিস্টিক কথার অর্থ কি বলেছে, হ্যাভিং হিডেন অর সিক্রেট, অর্থাৎ গোপন কিছু, যার অর্থ কিছু গোপন, এমন ধরনের অথবা লুকোনো, সেই ধরনের জিনিসকে কিন্তু মিস্টিক বলা হয়েছে। আচ্ছা, পালমিরা কথার অর্থ কি, রিফার্স টু টু পেপার মেড ফ্রম লিভস অফ দ্য পালমার ট্রি, অর্থাৎ কি গাছ, তাল গাছ, তাল গাছের যে পাতা, তাল পাতা, সেই দিয়ে তৈরি যে কাগজ, সেই কাগজকে কিন্তু আমরা পালমিরা বলছি। দ্য ম্যানস forehead is full of splendor, resplendent in that painted with dark ash and red pigment called vermilion. আচ্ছা, এখানে আমরা লোকটার অর্থাৎ হচ্ছে অ্যাস্ট্রোলজারের কপাল আঁকা থাকতে দেখেছি কি দিয়ে, রেসপ্লেন্ডেড ছিল, যে চকচক করছে। রেসপ্লেন্ডেডের সিনোনিম কি হতে পারে, তাহলে স্প্লেন্ডার। ওকে, রেসপ্লেন্ডেডের সিনোনিম কি হবে, স্প্লেন্ডার। ওকে, এটা খাতায় লিখে রাখবে। আর তার কপালে কী করেছিল, মানে ডার্ক অ্যাশ দিয়ে আঁকা ছিল। আর কি ছিল, ভার্মিলিয়ান, সিঁদুর ছিল। সিঁদুর কি লাল রঙের হয়, তাই বলা হয়েছে এক ধরনের লাল পিগমেন্ট, অর্থাৎ লাল এক ধরনের রঙকে আমরা ভার্মিলিয়ান বলে জানি। ওকে, আচ্ছা, স্যাফরন কি, স্যাফরন অর্থাৎ গেরুয়া, এটা হলো একটা অরেঞ্জ মানে কমলা এবং হলুদ রঙের মিশ্রণে তৈরি এক ধরনের রঙ। ওকে, তোমরা গেরুয়া জানো, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগেরই সবার ওপরে থাকে স্যাফরন কালার, তো ওই কালারটাকে এখানে বলা হয়েছে স্যাফরন কালার। ওকে, আচ্ছা, আর একটা আছে ইনহ্যান্স। ইনহ্যান্স মানে বৃদ্ধি করা। ইনহ্যান্স করার অর্থ কি, টু মেক গ্রেটার, মানে ওটাকে বাড়িয়ে তোলা, অ্যাজ আ বিউটি অর ভ্যালু, যে কোনো হতে পারে তার গুরুত্ব, মানে দাম অথবা সৌন্দর্য বাড়িয়ে তোলাকে আমরা ইনহ্যান্স বলে থাকি। ওকে, চলো আজকের জন্য এটুকুই, তো আমরা পরের দিন আরও ডিটেলসে পড়বো। তো আমরা পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে তারপরে একসাথে তোমাদের ওয়ান লাইন পাঁচটা করাবো, যাতে তোমাদের পুরোটা কপি করতে সুবিধে হয়। আর যদি এই গোটা টেক্সট বুকটা তোমাদের যদি প্রয়োজন হয়, তাহলে নিচে আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে জয়েন করে তোমরা আমার কাছে বলবে যে তোমাদের যদি প্রয়োজন হয় এই বইটা, তাহলে চাইবে, কেননা বই বার হতে এখনও যথেষ্ট বাকি রয়েছে, এখনও বাজারে বই আসেনি, বুঝতেই পারছি তোমাদের পড়াশোনার অসুবিধে হচ্ছে। যদি বইটা লাগে তাহলে আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তাহলে বইয়ের কিন্তু পিডিএফ কপি গোটাটা দিয়ে দেবো।
ওকে, চলো আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো করে পড়াশোনা করো, যেটুকু কটা করালাম ভালো করে রিভাইজ করো, আর কিছু কোশ্চেন আনসার নেক্সট দিন দেবো, আশা করি উত্তরগুলো দিতে পারবে। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।